স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি এবং আপনাকে দেখলে ভীষণ ভালো লাগে, কারণ আপনার মাধ্যমেই আসলে অনেক মানুষ ফিজিওথেরাপি চিকিৎসাটা সম্পর্কে ভালোভাবে জানছে আরও, এবং একই সাথে উপকারও পাচ্ছে। বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে বা চিকিৎসার জন্য যেতে চাচ্ছে। একজন ফিজিওথেরাপি চিকিৎসক যদি সঠিকভাবে ট্রেন্ড আপ না হয় বা সঠিক চিকিৎসক না হয়, অনেকে দেখা যায় যে খুব অল্প কিছু জ্ঞান নিয়ে একটা সেন্টার খুলে বসে সেখানে চিকিৎসা দিচ্ছে। এ ধরনের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আসলে কুফলগুলো কি কি? আপনাকে ধন্যবাদ এবং নাগরিক টেলিভিশনকেও ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, জানতে চাওয়ার জন্য। আসলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপি একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি। আপনার বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো একটা চেঞ্জ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এ পরবর্তী মানুষ কিন্তু প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, প্রচুর ইনজুর্ড, অনেকের কোমর ব্যথা হয়েছে, অনেকে হাত কেটে ফেলছে, অনেকে মাথা ইনজুরি হয়েছে, অনেকে প্যারালাইসিসগ্রস্ত। এই যে যুদ্ধাহত যারা আছেন মুক্তিযোদ্ধারা, এদের কিন্তু পুনর্বাসনের একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এবং যত দিন যাবে, মানুষ বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন মেরুদণ্ড সমস্যা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, স্ট্রোকজনিত প্যারালাইসিস, মানে ফিজিক্যাল এবং মেন্টাল যত ডিসেবিলিটিস আছে, এটার অনেক ক্ষেত্রে একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। তো এই যে ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি, এটা তো আসলে একটা চিকিৎসা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফিজিওথেরাপি চিকিৎসকদের হেলথ প্রফেশনাল অন্যান্য প্রফেশনালের মতো, যেমন ফিজিশিয়ান যারা আছেন, ডেন্টিস্ট যারা আছেন, হোমিওপ্যাথ, আয়ুর্বেদ, আমেরিকাতে কাইরোপ্র্যাক্টর, পোডিয়াট্রিস্ট, বিভিন্ন প্রকার হেলথের বিভিন্ন ডিসিপ্লিনারি চিকিৎসকরা আছেন, এক একজন এক এক পদ্ধতিগত চিকিৎসা নিয়ে কাজ করেন। তো ফিজিওথেরাপিরও চিকিৎসকরা এই পদ্ধতিগত চিকিৎসক এবং এটা নিয়ে কাজ করেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি দিয়ে থাকে এই ইউনিভার্সিটির আন্ডারে, এবং আরও কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই যে ডিগ্রি নেয়, তো এটা তো আসলে একটা সাবজেক্ট, পড়ালেখা করার বিষয়। এবং এইচএসসি পাশের পর আপনাকে 5 বছর তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান লব্ধ হওয়ার পর যখন সে ইন্টার্ন করবে, তারপরে সে লাইসেন্সধারী হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসক হবে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন হাসপাতালে মানে অবস্থানরত ক্লিনার, ওয়ার্ড বয়, তারপর ড্রাইভার, অন্যান্য চিকিৎসক, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, এরা বাংলাদেশের মানুষ কিন্তু ইমোশনাল, মানুষ কিন্তু বুঝে না বা আর্থিকভাবে অনেক সময় অসচ্ছল। একটা দোকান খুলে বা একটা ক্লিনিক বা সেন্টারে গিয়ে একটা রুম নিয়ে তারা একটা আইআরআর লাইট, একটা মেশিন টেশিন নিয়ে বসে নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে রুগীদেরকে চিকিৎসা দেয়। দিতে গিয়ে যেটা দেখি আমরা প্রায়, আমার কাছে রুগী নিয়ে আসে, রুগী আরও খারাপ হয়ে গিয়েছে। ধরেন স্ট্রোক রুগী, যেটা সে হাঁটা চলাফেরা করার কথা, উল্টো সে খারাপের দিকে চলে গেছে, তার ইনজুরি করতেছে, রুগী অঙ্গহানি হচ্ছে, হাত পা ভেঙে ফেলছে, বিকজ এটা তো তার তো কোনো পড়ালেখা নাই, ডিগ্রি নেই, লাইসেন্সধারী না সে। একদমই তাই। তো এইটা কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়তেছে। এবং দেখা যায় যে যারা শিক্ষিত শ্রেণী, উচ্চ শ্রেণী, তারা কিন্তু এটা বুঝতে পারে যে বাংলাদেশে গ্যাপ আছে এখানে, কে ফিজিওথেরাপি চিকিৎসক অনেকেই জানে না। এই উচ্চ শ্রেণী কি করে, বাংলাদেশ থেকে চিকিৎসা না নিয়ে চলে যাচ্ছে আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুর, বা এখন তো চায়না একটা প্রবণতা আসছে, ট্রেন্ড চলে আসছে, বা ইউরোপ আমেরিকাতে তারা চলে যায় চিকিৎসার জন্য। তাহলে আমাদের দেশের ইকোনমিক্যাল একটা প্রভাব হচ্ছে, মানে টাকাটা চলে যাচ্ছে বিদেশে। এবং বাংলাদেশে যে প্রায় 18 কোটি মানুষ, হিউজ জনসংখ্যা, আমাদের প্রবাসীরা আছেন, তাদের তো ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি বলি, যদিও সরকার কাউন্সিল তৈরি করেছে, বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল, এই কাউন্সিলের কাজ হচ্ছে সঠিক শিক্ষা এবং সেবাকে নিয়ন্ত্রণ করা। কাউন্সিলটা অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ হইলে হয়তো এই সমস্যাগুলো অনেকাংশে চলে যাবে। যে কোনো টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান নিজেকে ফিজিওথেরাপি চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দিতে পারবে না, বা এনাদার চিকিৎসক যারা অন্য লাইনে, দেখা যায় যে অন্য ডিসিপ্লিনারি চিকিৎসক, তারাও কিন্তু ফিজিওথেরাপি একটা সেন্টার দিয়ে বসে নিজে ফিজিওথেরাপি দিচ্ছে তার চিকিৎসার আড়ালে। মানে সে হয়তো এনাদার চিকিৎসক, পাশাপাশি রুগী তো আর জানে না। রুগী তো আসলে, যেমন আমার কাছে অনেক সময় রুগী এসে চোখের চিকিৎসা চায়, দাঁতের চিকিৎসা চায়, মনে করে আমি একজন চিকিৎসক বলে, কিন্তু আমি যেহেতু এই সাইডের চিকিৎসক না, আমি রেফার করে দিই যে আপনি একজন আই স্পেশালিস্টের কাছে যাবেন। কিন্তু অনেকে আছে যে ফিজিওথেরাপির 2টা একটা মেশিন কিনে নিজেকে ফিজিওথেরাপির চিকিৎসক
রুগীর কাছে সে তার পরিচয় হাইড রেখে গোপন রেখে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করে। স্যার এই জায়গাতেই জানতে চাই যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কে সঠিক আর কে সঠিক নয়? আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ সরকারের শুধু ফার্স্ট একটা ইউনিভার্সিটি, যেটা আমি বলছি ইতিপূর্বে, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বা বিপিটি বা বিএসসি ইন ফিজিওথেরাপি ডিগ্রি দেয়, এবং যেটা প্রাইমারিলি মাদার ইনস্টিটিউট হচ্ছে নিটোর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। এই জাতীয় ডিগ্রিধারী যারা ন্যূনতম ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করেছে, সে হয়েছে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপির চিকিৎসক। তো ডিগ্রি দেখে বুঝে শুনে তাকে তার প্রয়োজনে জিজ্ঞাসা করবে যে আপনার এই ডিগ্রি আছে কিনা। যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু ভুয়া হলে ভয় পেয়ে যাবে। একদম ঠিক আছে, খুব সুন্দরভাবে সহজ হয়ে যাবে রোগীদের জন্য। রোগীরা একটু বুঝে শুনে এটা করবে, আর কাউন্সিল যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, অনেকাংশে সমস্যাগুলো কমে যাবে। তারপরও প্রতারক থাকবেই ফিজিওথেরাপি। এটা আসলে যাদের সমস্যাটা, তাদের ওই সমস্যা অনুযায়ী তাদেরকে সঠিক জায়গাটা খুঁজে নিতে হবে। এটাও একটা দায়িত্বের মধ্যেই পড়ে। স্যার, আপনি আপনার গল্পের মধ্যেই বলছিলেন যে দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। বাংলাদেশেও তো আসলে ফিজিও চিকিৎসক অনেক আছেন, বা যদি অনেক না থেকে থাকে, এই কম হওয়ার কারণটা কি? প্রথমত, যে পরিমাণ চিকিৎসক দরকার 18 কোটি মানুষ প্রায়, সেই পরিমাণ চিকিৎসক এখনও বের হয় নাই। আর মূল কারণটা হচ্ছে অপ্রতুল শিক্ষা ইনস্টিটিউটগুলো অনেক কম। আচ্ছা, তো সেটা হচ্ছে ডে বাই ডে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে রেফারেল সিস্টেমে একটু প্রবলেম আছে। ধরেন এই রুগীটার ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে, তাকে তো পাঠাতে হবে। তো এখানে অনেক চিকিৎসক আছেন যারা হয়তো পাঠাতে চান না। অনেকে মনে করে আমি রুগীটা পাঠালাম, আমার রুগীটা হয়তো চলে যাবে। এটা কিন্তু চিকিৎসকদের মধ্যে না, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, যে যে অবস্থানে থাকে সে নিজেই সেখানকার বস। আপনি কিন্তু খেয়াল করবেন, বাংলাদেশের মানুষের এটা একটা মানে সেই ব্রিটিশ শাসন থেকে এটা একটা ঔপনিবেশিক ভাব আছে সবার মধ্যেই। মানে আমি বড় স্যার, আমি বড় ডাক্তার, আমি কেন পাঠাবো রুগী? রুগীর চিন্তা কেউ করে না আর কি। তো এখন পৃথিবী উন্মুক্ত, আপনার সোশ্যাল মিডিয়া বলেন, আপনার এই যে নাগরিক টেলিভিশন, পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে, রুগীরা সচেতন, রুগীরা জানে যে কি করতে হবে। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের রুগী বাহিরে যায়, যেমন সত্য কথা তেমন সত্য কথা, বাংলাদেশে এখন আমাদের এই ডিপিআরসিতে নিয়মিত বিদেশিরা আসে, মানে প্রবাসী, নট অনলি ফরেনার, যারা বিদেশ থেকে বাংলাদেশে এই ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আসছে। আমাদের প্রচুর ডকুমেন্ট আছে। আমাদের আফ্রিকা থেকে রুগী আসছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের দেশে রুগী চলে যেত। উল্টা ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা ডিপিআরসিতে নিয়মিত ইন্ডিয়া থেকে রুগী আসতেছে। এটা সত্যি একটা আশার কথা। ওমান থেকে আমাদের এখানে রুগী আসছে, মিডল ইস্ট থেকে রুগী আসতেছে। তারপরে হচ্ছে অনেক বিদেশিরা আছে যারা আসলে বাংলা ভাষা বুঝে না, আমাদের প্রচারটা তারা বুঝে না, যে বিকজ আমরা কথা বলি রুগীদের নিয়ে সব বাংলা ভাষা। যদি ইংলিশে বলতাম হয়তো আমাদের বিদেশি রুগী আরো প্রচুর মানে ঢল হয়ে যেত। তারপরেও কিন্তু আসতেছে। এবং প্রবাসী, আপনি জানেন প্রচুর প্রবাসী আছে। এই যে আমেরিকা সবাই স্বপ্নের দেশ বলে, ঠিক না? উন্নত রাষ্ট্র, এটা তো সত্য কথা। অবশ্যই এই প্রবাসী আমেরিকা থেকে আমাদের প্রবাসীরা বাংলাদেশে ফিজিওথেরাপির জন্য আমাদের কাছে আসতেছে। দুইটাই কিন্তু হচ্ছে, কিন্তু সচেতনতার দরকার। একা আমি ডিপিআরসি শফিউল্লাহ প্রধান শুধু কেবল রুগী দেখবো আর বিদেশ থেকে রুগী আসবে আমার কাছে, বাকিদের কি হবে? দেশে তো অনেক জনগণ, তাদের তো প্রপার ট্রিটমেন্ট পেতে হবে। তো এক্ষেত্রে সচেতনতার দরকার। মিডিয়াকে আরও এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে, যারা সঠিক তাদের কথা বলতে হবে, প্রচার করতে হবে, গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে। আবার আমাদের চিকিৎসকদেরও দায়িত্ব আছে যে জানানো। তো সব মিলেই যদি আমরা এটা করতে পারি, ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হয়ে আসবে। আসলে ভোক্তা কে? ভোক্তা তো রুগী। প্রতারিত হচ্ছে কে? রুগী। আপনিও না, আমিও না, বা যে প্রতারক সেও না। প্রতারিত হচ্ছে রুগী, কারণ রুগী তো জানে না যে এই লোক আদৌ ফিজিওথেরাপি ডিগ্রিধারী কিনা, তার এই চিকিৎসা দেওয়ার রাইট আছে কিনা, বা সে সঠিক কিনা। সে তো টাকা দিচ্ছে, তার কাছে যাচ্ছে। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এখন দোকান খুলে বসে পড়ছে ফিজিওথেরাপি সেন্টার লিখে লিখে। এটা হতে পারে না। মানে একটা আপনি যদি ইভেন কি ইন্ডিয়ার মতো রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র যায় দেখবেন, একটা ফিজিওথেরাপি সেন্টার হইতে হলে ন্যূনতম একটা 10 তলা বিল্ডিং লাগে, 5 তলা বিল্ডিং লাগে, বিশাল সেন্টার লাগে। আর একটা আপনি 10 ফিট বাই 10 ফিট রুম নিয়ে আপনি ফিজিওথেরাপি সেন্টার দিচ্ছেন, এটা কি? এটা তো একটা মানে আইনের মধ্যেও এটা আসলে কভার দেয় না। স্যার, আপনার কথা থেকে আসলে যেটা বুঝলাম যে চিকিৎসা শাস্ত্রের এই ক্ষেত্রটাতে প্রচুর সম্ভাবনা রয়েছে, যেমন একই সাথে আসলে এখানে কিছু মানে গ্যাপও রয়েছে, যেমন সঠিক জায়গাটা আমরা চিনছি না, আমরা অধিক হারে চিকিৎসক বের হচ্ছি না,
এই জায়গাগুলো আসলে যদি সমাধান হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে এই শাস্ত্রটা আসলে অনেক দূরে এগিয়ে যাবে। সম্ভাবনা লুকিয়ে আছে এবং শুভকামনা থাকলো এই শাস্ত্রের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।